বন্ধু টুইন বাইয়ের রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসির নতুন বাইকের আনন্দে সামিল হতে নিমন্ত্রণ ছাড়াই চলে আসে চকলেট বাইকার। আসলে প্রকৃত বন্ধুরা এমনই হয়, সুখের দিনে এরা হয় বেহায়া, আর দুঃখের দিনে এরা হয় শক্তিশালী দামানল। এই বন্ধুরা সবসময় বন্ধুকে দেখতে চায় ভালোবাসার রাজ্যে রাজার ভূমিকা, আর রাজার সাথেই মানানসই হয় শক্তিশালী বাহনের। রয়্যাল এনফিল্ড তেমনই কিছু, যা রয়েছে 124 বছরের ইতিহাস, ঐতিহ্য ও শক্তি। সেই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নিয়ে আজকে দুই বন্ধুর প্রথম অনুভূতি ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মনের সাথে মনের যদি মিল হয় তাহলেই কিন্তু একটা বন্ধুত্ব হয়, আর আমার সেই রকমই একজন বন্ধু আমাদের টুইন ভাই। এখন অনেকে বলতে পারেন, ভাই টুইন ভাই এত সিনিয়র, আপনার বন্ধু হলো কিভাবে? আরে ভাই, বয়স তো একটা সংখ্যা মাত্র, মনের বয়স হচ্ছে বড় বয়স। আর মনের বয়সের দিক থেকে আমার কাছে মনে হয় আমাদের টুইন ভাই আমার থেকেও অনেক জুনিয়র। আজকে টুইন ভাইয়ের অন্যরকম একটি খুশির দিন, কারণ আজকে টুইন ভাইয়ের হাতে ব্র্যান্ড নিউ রয়্যাল এনফিল্ড। নতুন বাইক, নতুন লুকে টুইন ভাই অস্থির লেভেলের জোশ লাগছে। আর আমার তো মন ছটফট করছে, আমি কখন টুইন ভাইয়ের কাছ থেকে বাইকটা নিয়ে চালাবো। ভাই একটু চালাইতে দিবেন ভাই? ওকে, চলেন চলেন। নতুন 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 ভাই, আমি এই পর্যন্ত যতগুলা রয়্যাল এনফিল্ড বাইক দেখছি, সবচেয়ে বেস্ট কালার, বেস্ট লুক হয়েছে আপনারটাই ভাই। আপনি জিতছেন। কারণ বলেন, এই যে 12 দিন পর নিজের হাতে বাইকটা পেলেন, 12 দিন আগে ডেলিভারি হয়েছে, কেমন লাগতেছে ভাই? ভাই এটা তো হাতে, মানে ডেলিভারির 12 দিন পরে হলো হাতে পাইছি, কিন্তু বুকিং দিছি 6 মাস আগে। তো 6 মাস আগে থেকে অপেক্ষায় আছি ভাই। এটার অনুভূতি মানে ভাষায় কিভাবে প্রকাশ করব। আর এর ভিতরে হলো আমি আজকে প্রথম চালাবো, আপনারে পাইলাম। দাওয়াত ছাড়াই মেহমান হাজির। এটা হলো মনেরটা, এটা দাওয়াত ছাড়া না, এটা হলো মনেরটা। হয়তোবা বাইকটা আপনার, হয়তোবা আপনি বাইকের টাকা দিচ্ছেন, হয়তোবা আপনি অপেক্ষা করছেন। আপনি কি জানেন আপনার সাথে আরো কিছু মানুষ এই বাইকটার জন্য অপেক্ষা করছে? আর তার মধ্যে আমি জানি। ভাই একটু চাবিটা দেন ভাই, একটু চালাই। একটু চালান না, আপনি নিয়ে যান। সত্যি? হ্যাঁ। ওকে বন্ধুরা, লেটস গো উইথ রয়্যাল এনফিল্ড। ফাইনালি নিজের না হোক, প্রিয় বন্ধু, প্রিয় ভাইয়ের রয়্যাল এনফিল্ড। ওয়াও! এর আগে হান্টার চালিয়েছি, হান্টার চালিয়েও যেমন বুঝতে পেরেছি যে ইন্ডিয়াতে আমি যে রয়্যাল এনফিল্ডটা চালিয়েছি সেটার সাথে পার্থক্য নাই, ঠিক তেমন ইন্ডিয়াতে যে ক্লাসিকটা চালিয়েছি সেই ক্লাসিক আর এই ক্লাসিকের মানে রাত আর দিন পার্থক্য, যদিও দেখতে একই রকম। ওকে, লেটস গো। দাঁড়ান ভাই, গাড়িগুলো যেয়ে নেক। ওকে, বিসমিল্লাহ। পুরা স্মুথ, মানে আগের রয়্যাল এনফিল্ডের সাথে যদি কম্পেয়ার করি, এখানে ভাইব্রেশন নেই বললেই চলে, নেই বললেই চলে, নেই বললেই চলে। আমি আবারও বলছি, রয়্যাল এনফিল্ড ক্লাসিকে কোনো ভাইব্রেশন নেই। যদি সেটা থাকে, সেটা হচ্ছে পাওয়ার। একটা 350 সিসি বাইক, এর একটা পাওয়ারের একটা ফিল থাকবে, আর পাওয়ারের ফিল আর ভাইব্রেশন কিন্তু এক জিনিস না। নিজেকে খুব পাওয়ারফুল কিছু একটা মনে হচ্ছে আমি অনেক শক্তিশালী একটা মানুষ, কারণ আমি শক্তিশালী একটা বাইক চালাচ্ছি, এবং যে শক্তির নাম রয়্যাল এনফিল্ড।
এই জীবনে অনেক অনেক বাইক চালিয়েছি, আমি নিজেই প্রায় 300 বাইক কিনে চালিয়েছি, অনেক বাইকের অভিজ্ঞতা আমার আছে। কিন্তু এই রয়্যাল এনফিল্ড আমাকে একটা বিশাল বড় চমক দিয়েছে, যেটা আমার কল্পনার বাইরে। রয়্যাল এনফিল্ড বাংলাদেশে যখন আসবে ভাব, তখন আমি কি ভেবেছিলাম যে ওই যে 3 বছর আগে আমি ইন্ডিয়াতে যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক চালিয়েছি, যে বুলেট চালিয়েছি, সেই ধরনের কিছু একটা বাংলাদেশে আসবে। কিন্তু এখন দেখি যে না, ওই রয়্যাল এনফিল্ডের সাথে এই রয়্যাল এনফিল্ডের একটা বিশাল বড় পার্থক্য, এবং যেটা কিনা চমকে যাওয়ার মতোই। আমি ঠিক তেমনই চমকে গিয়েছি বাংলাদেশের এই রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা এবং মানুষের এই ভালোবাসা দেখে। 350 সিসি বাইক চালাচ্ছি নিজের দেশে, বাংলাদেশে। সত্যি কথা, এত দ্রুত পাবো সেটা ভাবিনি। একদম হাতে পাওয়ার আগ পর্যন্ত বিশ্বাস করেন আমার বিশ্বাসই হতো না যে বাংলাদেশের 350 সিসি বাইক আমরা চালাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ভাঙাচোরার উপর দিয়ে যাচ্ছি, ফুল ভাঙাচোরা না, মানে উঁচু নিচু আর কি। তো খারাপ লাগছে না, ভালোই লাগছে, হালকা হালকা করে দুলছে, একটু টাইট মনে হচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা কিছু কিলোমিটার চলার পর, 1-2 কিলোমিটার চলার পর, এই যে হালকা একটু বাম্পি হওয়ার ব্যাপারটা, এটা স্টেবল হয়ে যাবে। কারণ যে কোনো নতুন জিনিসে একটু হার্ড থাকে, পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে স্মুথ হয়ে যায়। তো রয়্যাল এনফিল্ড বেলায় সেটাই মনে হচ্ছে। ওরে বাবা, দুই পাশে দুইটা R15। ও, এটা তো আমারই, তুহিন ভাই চালাচ্ছে, আর এইটা অন্য এক ভাইয়ার। সবচেয়ে ভালো লাগা দিচ্ছে রয়্যাল এনফিল্ডের পিছন থেকে আসা সাউন্ডটা। যদিও আমি ইন্ডিয়াতে যে ক্লাসিকটা চালিয়েছি 3 বছর আগে, সেই একজস্টের মতো সাউন্ড না, ওইটা আর একটু বেশি লাউড, আর একটু বেশি ধুক 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 ধুক। বুঝলাম না, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি, মেয়েরা তাকাচ্ছে না এই বাইকটার দিকে, এটা কোনো কথা? দেখি এরা কেউ দেখে নাকি? ওমা, কেউই তো দেখে না। এরা বাইকই বুঝে না, এদের সামনে আসা আমার উচিত হয় নাই। বুঝলাম না, রয়্যাল এনফিল্ড চালাই যাইতেছি, দেখেও না দেওয়ার মান করতেছে। ওরা বাইক বুঝে, ওকে বাইক বুঝার ও ক্ষমতা হয়েছে। অবশেষে একটি ফাঁকা রাস্তা পেলাম। ওরে সেই, আমার কিন্তু আজকে এই বাইকটা চালাই, মানে কি বলবো, এটাকে হান্টার চালাও মনে হয়েছে যে আমার একটা হান্টার কেনা উচিত। কিন্তু এখন এই ক্লাসিক চালানোর পরে মনে হচ্ছে যে হান্টার না, আমরা আসলে ক্লাসিকই চালানো উচিত। কি একটা অবস্থা ভাই! এই একটা বাইক প্রেমীদের সমস্যা, যখন যে বাইকটা চালায় মনে হয় যে এইটাই পৃথিবীর সেরা বাইক, এইটাই সবচাইতে সুন্দর বাইক, এই বাইকটাই আমার চালানো উচিত, এই বাইকটাই কেনা উচিত। এখন হালকা একটু স্পিড আপ করেছি, চেষ্টা করবো 80-80তে একটু ক্রুজ করার। কেমন লাগে এখন যে পাওয়ার, 350 সিসির যে একটা পাওয়ার, সেটা ফিল করা যায়। এটাকেই অনেকে ভাইব্রেশন মনে করতে পারে, কিন্তু এটা ভাইব্রেশন না। এটা যত দিন যাবে তত স্মুথ হবে এবং চালিয়ে মজা পাবে। আসলে আগের যে রয়্যাল এনফিল্ড ছিল, যেই কারণে ভাইব্রেশনটা হতো, সেই কারণটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু মানে ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। উপরের দৃশ্যমান পার্থক্য না থাকলেও ইঞ্জিনে একটা ব্যাপক পার্থক্য হয়েছে, সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলা দরকার। প্রথম দিনে তো আর বেশি অফ রোডে যাওয়া যাবে না, হালকা পাতলা একটু বালুর মধ্যে চালিয়ে দেখি কেমন লাগে, কারণ এখানে দাঁড়িয়ে একটু বগর বগর করতে হবে না। ইয়া কি সুন্দর! ঢাকার মাঝে এক ছোট্ট প্রকৃতি, ন্যাচারাল ভিউ, এবং ন্যাচারাল ভিউর সাথে একটি রয়্যাল এনফিল্ড। চোস! আমাদের তুহিন ভাই নিউ ইয়র্ক থেকে আসছে, নিউ ইয়র্কে রুট 66-এ। ভাই রুট 66 না? নেভাডা, অ্যারিজোনা আর ক্যালিফোর্নিয়া। ওকে। ক্যালিফোর্নিয়া, নেভাডা, অ্যারিজোনা। ভাই অনেক বড় নাম, এটা আমরা তুহিন ভাই ব্লগে শুনবো কোত্থেকে আসছে, কি করছে। আমি জাস্ট একটুকু বলে দিলাম উনি নিউ ইয়র্ক থেকে আসছে। নিউ ইয়র্ক থেকে আসার সময় আমার জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে আসছে, এই যে নিউ ইয়র্ক লেখা একটা ক্যাপ। আর সেই সাথে উনি হার্লে ডেভিডসন বাইক চালিয়েছে, হার্লে ডেভিডসনের টাইমিং চেন দিয়ে তৈরি একটি বেস্ট লাইট উনি আমার জন্য নিয়ে আসছে। থ্যাংক ইউ বস। ফান করলাম। আসলে এটা হার্লে ডেভিডসন বাইকের টাইমিং চেনের কোনো চেন না, এটা জাস্ট উনি একটা বেস্ট লাইট। তো টাইমিং চেনের মতো দেখতে বলে আমি সেরকম একটা নাম দিয়েছি। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে রয়্যাল এনফিল্ড বাইক, এই বাইকটা চালালাম,
মন ভরে চালাতে পারেনি, কারণ একটা বাইক এই অল্প একটু চালিয়ে মন ভরে চালানোর কথা না। মন ভরে চালানোর জন্য আর একটু সময় প্রয়োজন, আর একটু রাস্তা প্রয়োজন, সেটা হবে খুব শীঘ্রই হবে। তখন আমি এই বাইকটা নিয়ে বাইকটার ভালো মন্দ অনেক কিছু ডিটেল আপ শেয়ার করতে পারবো। তবে প্রাথমিকভাবে যেই ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি কৌতূহল, সেই ব্যাপারগুলোই শেয়ার করি। প্রথম কথা হচ্ছে বাইকটার লুকস। ইন্ডিয়াতে একটি বাইক, রয়্যাল এনফিল্ড বাইক অনেক দিন আগে থেকেই তৈরি হচ্ছে। সেইখানকার যে কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, সেটা কিন্তু অবশ্যই ভালো হবে। আর সেই জায়গাটা বাংলাদেশ কিন্তু একেবারে নতুনভাবে এই বাইকগুলো তৈরি করছে। সেখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে। এই ধরনের ছোটোখাটো সমস্যা হয়তো আপনারা পড়তে পারেন, কিন্তু প্রাথমিকভাবে এই বাইকটার পেইন্ট কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে নতুন হিসেবে বাংলাদেশে ইফাত গ্রুপ তারা এই রয়্যাল এনফিল্ডে খুবই ভালো করেছে। আই হোপ আগামীতে এটা আরও ভালো হবে। আমি বাইকটাকে খুব ভালো করে খেয়াল করেছি, কোনো একটা খুঁত নিয়ে যে কথা বলবো ওই ধরনের কোনো খুঁত আমার চোখে ধরা পড়েনি। 2 নম্বর বিষয় হচ্ছে এই বাইকটার ইঞ্জিন। আমি যে ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটা চালিয়েছি, বুলেট বাইকটা চালিয়েছি, ওই বাইকে যেই টাইপের ইঞ্জিন ব্যবহার করেছে এখানে কিন্তু সেই টাইপের ইঞ্জিন না। আমি আপনাদেরকে যখন এই বাইকটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম, যখন রয়্যাল এনফিল্ড নতুন বাজারে আসে, তখন কিন্তু আমি ওই ইঞ্জিনের অভিজ্ঞতাগুলোই আপনাদেরকে শেয়ার করেছি। ওই ইঞ্জিনটা ছিল পুশ রডের ইঞ্জিন। পুশ রডের ইঞ্জিন একটু টর্ক বেশি থাকে, সাউন্ড অনেক বেস থাকে। আর এটা হচ্ছে কমপ্লিটলি জে সিরিজ ইঞ্জিন এবং টাইমিং চেন দিয়ে যেই ইঞ্জিনটাকে ড্রাইভ করানো হয়। তো আগের ইঞ্জিন ছিল টাইমিং শেপ, সেটার ধাক্কাটা অনেক বেশি ছিল, পাওয়ারটা অনেক বেশি ছিল, মানে ইনিশিয়াল পাওয়ারটা অনেক বেশি ছিল এবং সাউন্ড অনেক বেস ছিল। এখনকার এই রয়্যাল এনফিল্ডে সেই বেসটা কিছুটা কম, আগের মতো না। তো ইন্ডিয়াতে যারা আজ থেকে 3 বছর আগে যে রয়্যাল এনফিল্ডটা চালিয়েছেন সেটার সাথে এইটার অভিজ্ঞতা অনেকটাই মিলবে না। তবে হ্যাঁ, চোখে দৃশ্যমান দেখতে একই রকম মনে হলেও পার্থক্য বেশ কিছু আছে এবং এটার মূল পার্থক্য হচ্ছে ইঞ্জিন। এখন কথা হচ্ছে যে নতুন ইঞ্জিনটা কেমন বা কেমন হবে, কারণ মাত্র বাইকটা আসছে, এটা তো এখনই পুরোপুরিভাবে কেউই ব্যবহার করতে পারেনি। যারা নিয়েছে সর্বোচ্চ 2-3 হাজার কিলোমিটার চালিয়েছে, এর বেশি তো আমার জানা মতে হয়তোবা চালিয়েছে, আমি হয়তোবা জানি না। তো এই ইঞ্জিনটা আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য অনেক জোস এবং অনেক ভালো একটা ইঞ্জিন, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকারই জাপানিজ বাইক চালিয়ে ইউজ টু। আর জাপানিজ বাইকগুলো স্মুথ, ভাইব্রেশন ফ্রি একটা ব্যাপার থাকে, যেটা কিনা এই ইঞ্জিনের মধ্যে আমি পেয়েছি, এই বাইকের মধ্যে এখন পেয়েছি, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। পুশ রডের ইঞ্জিনের ইনিশিয়াল পাওয়ার বা টর্কটা একটু বেশি হলেও বিএসপি কিন্তু একটু কম ছিল এবং এই বাইকটাতে আমার কিন্তু বিএসপি একটু বেশি বলে মনে হয়েছে। ইন্ডিয়াতে আমি যে রয়্যাল এনফিল্ড চালিয়েছিলাম সেটা 80 স্পিডের পর ভাইব্রেশনের জন্য বাড়তে মানে বেশ ভালোই বাড়তো। এইটা নতুন একটা ইঞ্জিন, মাত্র নতুনভাবে চলা একটা বাইক, এটাতে কিন্তু আমার সেই রকম ভাইব্রেশন মনে হয়নি। তবে পাওয়ার একটা ফিল পেয়েছি এবং যেটা কিনা পর্যায়ক্রমে আরও স্মুথ হতে থাকবে এবং আমাদের দেশের বাইকারদের ডে বাই ডে ভালো লাগা থাকবে। তো এই যে পার্থক্যটা দেখেন, এই পার্থক্যটা কিন্তু আমি কখন বুঝতে পারবো, যখন আমি এই বাইকটা চালাবো। এবং আমি কখন বাইকটা হাতে পেয়েছি, আজকে। রয়্যাল এনফিল্ড বাংলাদেশে যখন বাজারে লঞ্চ হয় তখন কিন্তু এই বাইকটা চালানোর সৌভাগ্য আমার হয়নি, হয়তোবা আমি সৌভাগ্য করে নিতে পারতাম। বাংলাদেশে যে কোনো একটা ব্র্যান্ডের বাইক যখন তারা বাজারে নিয়ে আসে তখন কিন্তু সবাই ওই ব্র্যান্ডের বাইকটা চালায় না, কিছু মানুষ চালায়, কোম্পানি যাদেরকে দেয় তারাই চালায় এবং তারাই কথা বলে। আর আদার যারা আছে তাদের কিন্তু কথা বলার সুযোগ হয়ে ওঠে না। যখনই আপনি কোম্পানির হাত থেকে বাইকটা নেবেন তখন কিন্তু ওই বাইকের রিভিউ বা ইমপ্রেশন হবে একরকম, আর যখন বাইকটা আমি কোনো ইউজারের কাছ থেকে নিব তখন হবে আরেক রকম। যখন একজন ইউজারের কাছ থেকে বাইকটা নেওয়া হয় তখন কিন্তু বাইকটা নিয়ে কথা বলা যায়, মন খুলে কথা বলা যায়, প্রস অ্যান্ড কনস, তিতা মিঠা, ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায়। কিন্তু যখন আপনি কোম্পানির হাত থেকে নেবেন তখন আপনি কিন্তু অনেক কিছুই শেয়ার করতে পারবেন না। এই বাইকের অনেক কিছুই আছে যেটা ভালো লাগবে, অনেক কিছুই আছে যেটা খারাপ লাগবে। ভালো লাগা খারাপ লাগার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের প্রতিটা বাইক, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের প্রতিটা বাইক, সবাই কিন্তু যার যার বাইকটা কিনে অনেক ভালো লাগা থেকে, অনেক ভালোবাসা থেকে। তো এইখানে এই ভালো লাগা বা খারাপ লাগা শেয়ার করাটা কিন্তু তাদেরকে নিরুৎসাহিত করা না। আমরা কিন্তু অনেক কিছুই অনেকভাবে অনেক বেশি কিছু বুঝে ফেলি, যেটা কিন্তু পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। আপনি খেয়াল করে দেখবেন রয়্যাল এনফিল্ড প্রায় কয়েক বছর পরপরই কিন্তু তাদের বিভিন্ন ভেরিয়েন্ট আসে, বিভিন্ন পরিবর্তন আসে, কিন্তু খেয়াল করে দেখেন তারা কিন্তু
এইভাবে লেখা না যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ভার্সন 1, রয়্যাল এনফিল্ড বুলেট ভার্সন 2, এরকম কিন্তু হয় না। তারা রয়্যাল এনফিল্ড ক্লাসিক, রয়্যাল এনফিল্ড বুলেট এইভাবেই কিন্তু বিক্রি করে। কারণ তাদের উদ্দেশ্য একটাই যে একজন প্রিভিয়াস পুরাতন ইউজার সে যেন কোনোভাবেই মনে না করে সে একটি পুরাতন ভার্সন চালাচ্ছে। রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড চায় তাদের বাইকাররা যেন রয়্যাল এনফিল্ড চালাচ্ছে সেটাই অনুভব করে। রয়্যাল এনফিল্ড এমনই একটা বাইক যে বাইকটা কিনা সারা জীবন রেখে দেওয়ার মতো একটা বাইক। আপনি একটা রয়্যাল এনফিল্ড কিনবেন, শেষ, আপনি একটা ইমোশন কিনে ফেললেন। এই জিনিসটা রয়্যাল এনফিল্ড খুবই শক্তিশালীভাবে তারা এই ইমেজটা তৈরি করেছে। আমি এখন পর্যন্ত বাংলাদেশে যাদেরকে কিনতে দেখেছি রয়্যাল এনফিল্ড, ম্যাক্সিমামই কিন্তু তারা একটি ইমোশন ক্রয় করেছে। খুব স্বাভাবিকভাবেই তারা আসলে এই বাইকটাকে অন্য বাইকের সাথে তুলনা করতে চায় না, এবং তুলনা করাটা ঠিকও না, যেটা আমি একটা ভুল করেছি। প্লাস্টিক ভার্সেস লোহা লক্কর বলে এটা আমার আসলে করা উচিত হয়নি, তার জন্য আমি দুঃখিত। এই বাইকটা 350 সিসি একটা বাইক, বড় একটা ইঞ্জিন এবং এয়ার কুল। এই বাইকটা তুলনামূলক বাংলাদেশে যে অন্যান্য কমিউটার বাইকটা আছে তার থেকে একটু বেশি গরম হবে। এখন এই যে আমি বললাম বাইকটা একটু গরম হবে, এটা বলার পিছনে কারণ কি? এটা বলার পিছনে কারণ হচ্ছে এটাই, যেন রাইডার সে যেন সতর্ক থাকে, তার পায়ে যেন ছ্যাঁকা না লাগে। এবং পায়ে যেন ছ্যাঁকা না লাগে সেই ক্ষেত্রে কিছু ব্যাপার ওই বাইকারের করণীয়, যেমন স্যান্ডেল পরে বাইকটা চালানো যাবে না, হাইনেক বুট পরে চালানোর চেষ্টা করবেন, তাহলে আপনার পা সেফ থাকবে। তার একজস্টের যে লম্বা পাইপটা আছে এটাও কিন্তু চলন্ত অবস্থায় গরম হবে। সেই ক্ষেত্রে আপনারা এই বাইকটি যখন কোথাও পার্কিং করবেন ওইখানে আশেপাশে যেন ছোট বাচ্চা না থাকে, কারণ ছোট বাচ্চারা হাত দিয়ে ধরে তাদের হাতটা পুড়িয়ে ফেলতে পারে। একটু খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখবেন, তাহলে এই যে গরম হওয়া থেকে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন একটু বেশি গরম হবে, কারণ এখন হচ্ছে গরমকাল। শীতকালে কম গরম হবে আর গরমকালে একটু বেশি গরম হবে। আসলে বেশি গরম হয় না, কম গরম একই গরম হয়। শীতকালে গরমটা কম অনুভূত হয় আর গরমকালে গরমটা বেশি অনুভূত হয়। এখন আমরা শুনবো ইউজার, যিনি এই বাইকটা আজকে 12 দিন পর হাতে পেয়েছেন এবং চালাচ্ছেন, সে কি বলে। তুহিন ভাই, প্লিজ ওয়েলকাম। তো কি অনুভূতি আপনার এই নতুন বাইকটি নিয়ে? যতটুকু আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি স্মুথ। আচ্ছা। এবং একটা ভাবতেছিলাম যে এটার ওয়েট যেহেতু 191 কেজি, জ্যামে আমার কি কোনো ধরনের প্যারা হবে কিনা। এখন এটা আমার হাইটের জন্য কিনা আমি জানি না, আমি জ্যাম নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়ি নাই। এই যে গরম হওয়ার ব্যাপারটা জন্য মনে হয় না এত ভারী একটা বাইক চালাচ্ছে। আর গরম, আসলে গরমটা হলো, আমি তো এই যে 8-9 দিন আগে 1745 সিসির একটা বাইক চালাইলাম ভাই, ওই গরমের কাছে এটা কিচ্ছু না। ইঞ্জিন বড় হবে, হিট বেশি হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এখন আমরা 150 সিসির হলো ইঞ্জিনের হিট দেখা অভ্যস্ত, সে জায়গায় এটা 350 সিসি, এটা একটু বেশি হবে, এর বাইরে আর কিচ্ছু না। এছাড়া আর কোনো কিছু কি আপনার কাছে মনে হচ্ছে যে আর একটু ভালো হতে পারতো? আমি আসলে ওইভাবে এর চেয়ে মানে যতটুকু ভালো পাইছি আমি এটাই আশা করি নাই। আচ্ছা আচ্ছা, আপনি কি ভেবেছিলেন ভাইব্রেশন হবে, এই সেই হবে? কারণ আপনি আগে ইন্ডিয়াতে তো চালিয়েছেন। আমি ইন্ডিয়াতে চালাইছি, পুরানটাও চালাইছি, এটাও চালাইছি, কিন্তু যেটা আমি নতুন ইঞ্জিনেরটা চালাইছিলাম সেটা ওইভাবে মানে ওয়েল মেনটেইন ছিল না। আচ্ছা আচ্ছা। সো আমি ওইভাবে আসলে ওই বা এত মানে বোঝার মতো এত লম্বা রাস্তাও চালাইনি, ওইটা আমি অল্প চালাইছি জাস্ট একটু টেস্ট করার জন্য। কিন্তু এইটা চালায় যা বুঝলাম, মানে আমি এতটা আশা করি নাই, এটা তার চেয়ে অনেক অনেক বেশি রিফাইন্ড। এবং ওই যে ম্যানুভারেবিলিটি, ও অসাধারণ। একবারের জন্য আমি ফিল করতেছি না যে এটা হলো এত 190 কেজি 95 কেজির একটা বাইক। আচ্ছা, আপনি অন্য যে আপনার আদার যে বাইকগুলো আছে, যেমন হোন্ডা সিবি 150X, ইয়ামা ফেজার এবং সেই সাথে MT-15 ছিল যেটা রিসেন্ট সেল করেছেন, সবগুলোই তো ওয়াইড টায়ার। আপনি এখানে 120 সাইজের টায়ার পেয়েছেন। তো আপনার কি মনে হচ্ছে যে 120 সাইজের টায়ার একটু চিকুন হয়ে গেল কিনা? বা আমার একদম ওইটা কোনো মানে মাথায় না, ফিলেই আসতেছে না। কারণ প্রত্যেকটাই হলো যার যার জায়গায় আলাদা জিনিস। ফেজার যত কথাই বলেন, ওর জায়গায়ও হইলো অনন্য। সিবিএক্স টুরিংয়ের জায়গায়, টুরিং হিসাবে আমাদের দেশে যেহেতু 150 সিসি অ্যাপ্রুভ, ওই হিসেবে ওইটা ওর জায়গায় সেরা। আর এটা হলো একটা ক্লাসিক বাইক, নামও ক্লাসিক। এইটার সাথে কম্পেয়ার করতে হলে দুইটা মাত্র বাইক আমার চোখে পড়ে। এক হলো হোন্ডার একটা আছে হাইনেস। ওই হাইনেস আমি প্রায় 2200 কিলোমিটার চালাইছি ওই যে ইন্ডিয়া ট্যুরে। আর দেখছি হলো আরেকটা জাওয়া
42। আচ্ছা, ওই দুইটা যদি কোনোদিন বাংলাদেশে আসে তখন আসলে কম্পেয়ার করা যাবে যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, আদারওয়াইজ এইটা আসলে এইটাই। এটা আসলে এটাই। বাংলাদেশের বাইকাররা ভাগ্যবান বলতে হবে যে রয়্যাল এনফিল্ড চলে আসছে। আশা করা যায় জাওয়া ব্র্যান্ড এবং হোন্ডা হাইনাসও খুব শীঘ্রই আসবে, তখন আমরা পার্থক্য বুঝতে পারবো। এটা হলো যারা কিনতেছে শুধুমাত্র ইমোশনের কারণে কিনতেছে, আচ্ছা আচ্ছা, যে আমার একটা ক্লাসিক থাকবে, আমি এটা চালাবো। আমার বয়স 55। আমি শুধু একটা কথাই বলতে পারি, আপনাকে আমার পছন্দ হবে না, নাই হইতে পারে, আমি আপনাকে ইগনোর করব, কোনোদিন আপনাকে ছোট করে কোনো কথা বলবো না। কারণ হলো আজকে আপনাকে আমি ছোট করে কথা বলবো, আল্লাহ আমাকে আরেক জায়গায় ছোট করবে। তো এই নোংরামি একদম অপছন্দের। আমার কথা হলো যে আমার ইয়ামাহা ভাল লাগে না, ভালো লাগে না, আমার হোন্ডা ভালো লাগে না, ভালো লাগে না, আমার ওইটা নিয়ে কটূক্তি করার তো কোনো প্রয়োজন নাই। আমি ওইটাকে জাস্ট হলে অ্যাভয়েড করে যাব, ওইটা নিয়ে আমি কোনো বাজে কথাই বলবো না। আর আজকে আমি একজনকে ছোট করব, সেটার প্রতিদিন আমি আরেকদিন পাবো। বুঝতেই পারছেন বন্ধুরা, আপনারা যারা আছেন এই ধরনের নোংরামির অ্যাক্টিভিটির সাথে জড়িত, আসলে খারাপ মানুষ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাদের পার্সোনাল প্রোফাইলগুলো দেখলে বোঝা যায়। তো এখন বাইকারদের যে অবস্থা, তাদের প্রোফাইলগুলোতে তাদের কথাবার্তিতে গিবত, হ্যাঁ, অতিরিক্ত মানে সমালোচনা বলা এক জিনিস, সমালোচনা এক জিনিস যেখানে কোনো নোংরামি থাকে না। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে মানে আপনি সমালোচনা করেন, আমিও তো রয়্যাল এনফিল্ডের সমালোচনা করি, কিন্তু এখানে কি কোনো নোংরামি ছিল? এখানে কি কোনো স্ল্যাং আছে? না, সমালোচনা, জাস্ট সমালোচনা, প্রোডাক্টটাকে একটু ভালো করবে কোম্পানি, এগুলো শোনার পরে এই ধরনের ইন্টেনশন থেকেই মূলত এই সমালোচনাগুলো করা হয়ে থাকে। সমালোচনার মেন উদ্দেশ্য থাকে যে ভালো কিছু যেন আসে। তো সেই জায়গাটায় কিছু বাইকাররা আজকে এমন একটা অবস্থা তৈরি করে রেখেছে যেটা আসলেই খুব নিন্দনীয়, এবং এইটা আমাদের বাইকিং কোম্পানির জন্য হুমকি। তবে একটা জিনিস আমি আসলে তুইন ভাইকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে যখনই কোনো কিছু ধ্বংস হয় তখনই সম্ভাবনা দেখা যায় নতুন কিছুর। হয়তো বা বাংলাদেশের বাইকিং কমিউনিটি এইভাবেই নোংরামি করে ধ্বংস হয়ে, তবে এটা কিন্তু খুব নতুন কিছু হবে, কম, কিন্তু এরা খুব অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে এদের কোনো কাজকর্ম নাই, এরা আছে হলে লেট দেন, তাদেরকে থাকতে দেন। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আমি মিররটা চেঞ্জ করছি, জি হ্যাঁ, আমার এখানে আরেকটা ছিল। এখন আপনার এটা অপছন্দ হইতে পারে, আবার ভালোও লাগতে পারে। এখন আপনি আমাকে কিন্তু দুইভাবে বলতে পারেন, আরে ভাই কি একটা লাগাইছেন, এটা ভালো লাগতেছে না। এই জিনিসটাই আবার কিন্তু সুন্দর করে বলা যায় যে ভাই আপনার আগের মিররটা কিন্তু সুন্দর ছিল, দ্যাটস ইট, গুড এনাফ। একই কথা আমি সুন্দর করে বললাম, আপনার এটা ভালো লাগতেছে না আমি বললাম না, আপনার ওইটা ভালো ছিল ওইটা বললাম, মিনিং কিন্তু একই। তো ওই কমেন্ট করলে, কথা বললে আসলে সুন্দর করেও হলো নেগেটিভ জিনিসটা বলা যায়, আমরা সেটা বলি। আসলে দেখেন, দিন শেষে যার যার পরিণতি তার তার কাছে, যে যেমন করবে সে তেমন ফল পাবে। হ্যাঁ, সো আপনাদের জন্য ভালো কিছু আসুক, আপনাদের জন্য অনেক অনেক ভালো দোয়া রইল, শুভকামনা রইল। সো ভালো থাকবেন। তুহিন ভাইকে অনেক ধন্যবাদ, আমরা খুবই ভালো বন্ধু। আমি ইয়ামাহার বাইক চালাচ্ছি, তুহিন ভাই নিজেও ইয়ামাহা বাইক ইউজার, রয়্যাল এনফিল্ড ইউজার, হোন্ডা ইউজার। আমি নিজেও 3টা বাইক অন করছি, হোন্ডা, ইয়ামাহা, সুজুকি। তো আমরা যারা প্রকৃত রূপে বাইক ভালোবাসি, আমাদের মধ্যে কিন্তু ভেদাভেদ নাই। আমার পার্সোনাল প্রোফাইলটা গিয়ে ঘাটবেন, তুহিন ভাইয়ের পার্সোনাল প্রোফাইলটা গিয়ে ঘাটবেন, দেখবেন এখানে কোনো অপচর্যা নাই, পরনিন্দা নাই। আমরা পছন্দ, সবার পছন্দ কি এক হবে না, কিন্তু সবার প্রতি সম্মানেরও কোনো ঘাটতি হবে না। তো আমরা ভালো থাকবো, ভালোভাবে বাঁচবো এবং সবাইকে ভালো রাখবো। তো বন্ধুরা, এখানেই আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। রয়্যাল এনফিল্ড খুব শীঘ্রই আরও চালাবো, ভাইয়ের কাছ থেকে নিয়ে ট্যুরেও যাব, এবং সেই চালানোর অভিজ্ঞতা থেকে লং টার্ম ইউজার রিভিউ, ভাইয়ার ইন থেকে, আমার ইন থেকে টেকনিক্যাল রিভিউ, আর অনেক কিছুই শেয়ার করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা, সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।